24 ঘন্টায় 47 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2211। লাইসেন্সের জন্য আবেদন করেনি 5000 হাসপাতাল। আগ্রহী স্বাস্থ্যকর্মীরা অংশ নেবেন চীনা ভ্যাকসিনের ট্রায়ালে। ওসি প্রদীপ সহ 3 জনের তৃতীয় দফায় 3 দিনের রিমান্ড। কর্মহীন রোহিঙ্গাদের কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। দেখছেন এটিএন নিউজ। সন্ধ্যা 6টা নিউজ আওয়ারে আপনাদের সাথে আছি আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। বিস্তারিত জানাবো এবং শুরুতেই করোনা প্রসঙ্গ। করোনায় গত 24 ঘন্টায় 47 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে 4174 জনের। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় দেশে 92টি ল্যাবে 13,741 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 2211 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 16.9%। মোট শনাক্তের সংখ্যা 3,06,794। সবশেষ 3,378 জনকে নিয়ে মোট সুস্থ হয়েছেন 1,96,836 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে 5,000-এর বেশি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার এখনও লাইসেন্স নবায়নের জন্য আবেদনই করেনি। 23 আগস্টের মধ্যে লাইসেন্স নবায়নের সময় বেঁধে দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স। এরপর দেশে লাইসেন্স ছাড়া কোনো হাসপাতাল চালু থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছিল তারা। আরও জানাচ্ছেন সহকর্মী নাজিয়া আফরিন। দেশের স্বাস্থ্য ব্যবস্থার করুণ চিত্র ফুটে উঠেছে করোনাকালে। করোনা টেস্ট নিয়ে রিজেন্ট জেকেজি প্রতারণার পর ভয়াবহ বাস্তবতার কথা জানল জনগণ। লাইসেন্স ছাড়াই চলছে অনেক হাসপাতাল। কারো লাইসেন্স থাকলেও বছরের পর বছর তা নবায়ন করা হয়নি। সব চলছে ম্যানেজ করে। চরম অনিয়ম প্রকাশের পর শুরু হয় বেসরকারি হাসপাতালগুলোর লাইসেন্স নবায়নের তোড়জোড়। অনলাইনে লাইসেন্স নবায়নে নানা জটিলতা সহ অতিরিক্ত সময় লাগার অভিযোগ করেন হাসপাতালের মালিকরা। জটিলতার কারণ অনুসন্ধান এবং লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজ করতে 8 আগস্ট সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসে টাস্কফোর্স কমিটি। আমরা চাই না কোনোভাবেই যে লাইসেন্স ছাড়া কোনো প্রতিষ্ঠান চলুক। যারা এই লাইসেন্স নবায়ন প্রক্রিয়া এবং লাইসেন্স গ্রহণ প্রক্রিয়ার মধ্যে আসবে না, আমরা ওই সকল প্রতিষ্ঠান বন্ধ করে দেব। 2018 সালের সেপ্টেম্বরে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের নিবন্ধন ফি এবং নবায়ন ফি 5,000 থেকে বাড়িয়ে সর্বনিম্ন 50,000 ও সর্বোচ্চ 2.5 লাখ টাকা নির্ধারণ করা হয়। আর এবারে লাইসেন্স পেতে আরোপ করা হয় বেশ কটি শর্ত। স্বাস্থ্য অধিদপ্তরের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কার্যক্রম আরও জোরদারের দাবি জানিয়েছে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি। রেজেন্ট বলেন বা অন্য 2-3টা ক্লিনিকে যেগুলো আমরা দেখেছি, গণমাধ্যম যেগুলো আসে, তারা কিভাবে পেল, কিভাবে তারা চিকিৎসা করলো, এটাই তো আমি বুঝে উঠতে পারি না। এবং আমাদের মধ্যে কেউ যত না করে, আমরা বারবার ঘনভাবে তাদেরকে সতর্ক করতে বলা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে বেসরকারি হাসপাতাল ক্লিনিকের লাইসেন্স দেয়া ও নবায়ন অনলাইন ভিত্তিক হওয়ায় দুর্নীতির সুযোগ কমছে। জনবল সংকটের জটিলতা কাটিয়ে নজরদারি অব্যাহত রাখবে বলেও জানায় অধিদপ্তর কর্তৃপক্ষ। এ পর্যন্ত প্রায় 12,355টি প্রতিষ্ঠান অনলাইনে প্রবেশ করেছে, তবে এখনো কমপ্লিট হয়নি। প্রায় 4,595টা প্রতিষ্ঠানের লাইসেন্স দিতে পেরেছি। আর কিছু আছে আমাদের ইন্সপেকশন ডান হয়েছে, ওয়েটিং ফর ইন্সপেকশন আছে কিছু। এই 3টে যোগ করলে প্রায় 9,000-এর কাছাকাছি। আর যারা পেন্ডিং অবস্থায় আছে তারা হয়তো কিছু সংশোধনী করলে তারা ওই আমাদের ওয়েটিং ফর ইন্সপেকশন। অর্থাৎ আমরা এই বিজ্ঞপ্তি দেওয়ার পরে আমরা বেশ সাড়া পেয়েছি। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের যারা স্বেচ্ছায় পরীক্ষামূলক টিকা নিতে আগ্রহী, শুধুমাত্র তাদেরই দেওয়া হবে সিনোভ্যাকের টিকা। এছাড়া বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কর্মরত এবং দূতাবাসের স্বেচ্ছাসেবী চীনা নাগরিকরাও এই টিকা ট্রায়ালে অংশ নেবেন।
করোনার ভ্যাকসিন নিয়ে তৃতীয় ধাপের পরীক্ষা চালাচ্ছে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক। এখনও সংক্রমণ বেশি থাকায় আদর্শ জায়গা হিসেবে বাংলাদেশে টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়ালের প্রস্তাব দেয় সিনোভ্যাক। বাংলাদেশে ট্রায়ালটি পরিচালনা করবে আইসিডিডিআরবি। যে কোনো ভ্যাকসিন আসুক তার তো ট্রায়াল লাগবেই। সিনোভ্যাক ও আইসিডিডিআরবির প্রস্তাব অনুযায়ী বাংলাদেশে কর্মরত চীনা নাগরিক এবং দেশীয় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে যারা স্বেচ্ছায় এগিয়ে আসবেন তাদের দেহেই এই টিকা প্রয়োগ করা হবে। প্রপোজাল হলো ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মী যারা আছেন তাদেরকে আগে করা হোক। চাইনিজদের কাছ থেকেও আমরা জানতে পেরেছি যে তাদের যে বিভিন্ন পর্যায়ের যে নাগরিকরা রয়েছেন, বাংলাদেশে কাজ করেন, এম্বাসির লোকরা আছে, তাদের উপরেও এই কোম্পানি ট্রায়াল করবে। যারা স্বেচ্ছায় আসবে, ভলান্টিয়ার করবে, তাদেরকেই শুধু ট্রায়াল করা হবে। 18 মাস ধরে পরিচালিত হবে তৃতীয় ধাপের এই ট্রায়াল। এতে অংশ নেওয়া অর্ধেকের শরীরে ভ্যাকসিন এবং বাকিদের শরীরে প্লাসিবো প্রয়োগ করে পর্যবেক্ষণে রাখা হবে। তাই পুরো প্রক্রিয়া শেষ করে চূড়ান্তভাবে কার্যকর ভ্যাকসিন পেতে যথেষ্ট সময় লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আসলে ভ্যাকসিন ট্রায়াল এত তাড়াতাড়ি কোনোটাই হয় না। সারা পৃথিবীতে এখন পর্যন্ত এত শর্ট টাইমে কোনো ভ্যাকসিন হয়েছে এরকম কোনো নজির নাই, ইতিহাস নাই। এখানে অনেকগুলো মেথোডোলজি কম্প্রোমাইজ করে সবাই চেষ্টা করতেছে, যেহেতু ইনফেকশন এখনো অ্যাক্টিভ। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত না হলেও আবারও পাঠে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়গুলোর অনলাইন ক্লাসে প্রথম দিকে সাড়া কম থাকলেও এখন বেড়েছে উপস্থিতি। এর মধ্যেই অনলাইন ক্লাস সচল করতে নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। সহকর্মী আমিনুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। কোভিড-19 পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান যখন বন্ধ হয়ে গেল, তখন ভার্চুয়ালি আবার তা চালুর চেষ্টা করলো কয়েকটি বিশ্ববিদ্যালয়। তবে প্রথম দিকে শিক্ষার্থীদের খুব বেশি সাড়া পায়নি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজের ভার্চুয়াল ক্লাসে পাঠদান শুরু হলে প্রথম কদিন 70% শিক্ষার্থী অংশ নিলেও কয়েকদিনের মধ্যেই তা 30% নেমে আসে। তবে 2 মাস পর আবারও ভার্চুয়াল পাঠে আগ্রহী হয়েছে শিক্ষার্থীরা। আমার ক্লাসে 70 থেকে 80% শিক্ষার্থী কিন্তু উপস্থিত ছিল, কিন্তু কিছুদিন যেতে না যেতেই শিক্ষার্থীদের কাছ থেকে এটা একটা প্রবল বাধা আসে। কোনো শিক্ষার্থী দাবি জানালেন যে তাদের ডিভাইস নাই, কোনো শিক্ষার্থী দাবি জানালেন যে তাদের যে মোবাইল ডাটা বা ইন্টারনেট ডাটা প্রয়োজন সেটার সুযোগ সুবিধা নাই। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কাউন্সিল করে অনেকটা ছাত্রছাত্রীদের বাধ্য করা হলো যে অনলাইন ক্লাসের কোনো বিকল্প নাই। ভার্চুয়াল ক্লাসে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো। কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপস্থিতি বাধ্যতামূলক করেছে। জুলাই মাস থেকে দ্বিতীয় সেমিস্টার আমরা শুরু করি। আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের যারা সত্যিকার অর্থে যারা খুবই আর্থিকভাবে অসচ্ছল সমস্যা আছে তাদেরকে আমরা সাপোর্ট দিব। যেটা আমাদের জন্য একটা সুযোগ তৈরি করেছে আপনার প্যান্ডেমিকটা। আমরা আসলে জুমের সাথে পরিচিত ছিলাম না বা আমাদের অনলাইন ক্লাসের সাথে কোনো সময় দরকার হয়নি, কিন্তু এখন আমরা সবাই কিন্তু এখানে অভ্যস্ত হয়ে গেছি এবং আমরা আরো খুবই চমৎকার আপনার প্ল্যাটফর্ম ব্যবহার করতে চাচ্ছি, যেটা এটুআই আবিষ্কার করেছে। ওই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা পরীক্ষা নিতে পারবো, অ্যাটেন্ডেন্স নিতে পারবো, তারপর আপনার ট্রান্সক্রিপ্ট দিতে পারবো। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভার্চুয়াল ক্লাস শুরু হলে প্রথম দিকে অনেকে সমালোচনা করেন দরিদ্র ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের পিছিয়ে যাবার ভয়ে। তবে এবার তাদেরকেও ডিভাইস দেওয়ার চিন্তা ভাবনা করছে সরকার। এখন উচ্চশিক্ষায় ক্লাসরুমের বাইরে ডিজিটাল শিক্ষা পদ্ধতিকে আরো জোরদারের পরিকল্পনা চলছে। প্রযুক্তির ব্যবহার শুরু হয়ে গেছে, আমরা সেটা ব্যবহার করব। ভবিষ্যতে সেটার জন্য আমরা নীতিমালা করছি, অনলাইন এডুকেশনের নীতিমালা করছি। ভবিষ্যতে যদি করোনা পরবর্তীতে না থাকে, দুর্যোগ না থাকে, সেখানেও আমরা প্রযুক্তির ব্যবহার চালিয়ে ভালো শিক্ষা, উন্নত শিক্ষা, উচ্চমানের শিক্ষা যাতে এনশিওর করা যায় সেদিকে আমরা কাজ করব। সেখানে আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। করোনার সময় গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, স্বাস্থ্যবিধি মানা না মানা নিয়ে নানা সমালোচনা হয়েছে। এবার এসেছে নতুন প্রস্তাব। 1 সেপ্টেম্বর থেকে আগের নিয়মে আগের ভাড়া কার্যকর করতে চায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। তবে এই নিয়মে থাকছে স্বাস্থ্য ঝুঁকি বাড়ার শঙ্কা। সহকর্মী সম্রাট আনোয়ারের রিপোর্ট। 2 মাসের বেশি সময় বন্ধ রাখার পর শর্ত সাপেক্ষে 60% বাড়তি ভাড়া কার্যকর করে গণপরিবহন চালু। তারপর থেকে শর্ত না মেনে ভাড়া নিয়ে বিবাদের এমন দৃশ্য চোখে পড়েছে বেশ। এখনো পরে
শুরুর সতর্কতা খুব বেশি দিন ধরে রাখতে পারেনি গণপরিবহন। যাত্রীরাও তাদের সতর্কতায় ঢিল দিয়েছেন, যার ফলে বাড়তি ভাড়া দিয়েও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হয়নি। তাই বিভিন্ন সময় আগের ভাড়া কার্যকরের দাবি ছিল যাত্রী এবং পরিবহন সংশ্লিষ্টদের। অবশেষে পরিবহন মালিক সমিতির আনুষ্ঠানিক প্রস্তাব কার্যকর করা হোক যাত্রী পরিবহনের পুরনো নিয়ম, পুরনো ভাড়া। আগের ভাড়ায় ফেরার প্রস্তাবকে স্বাগত জানালেও স্বাস্থ্য সুরক্ষা নিয়ে শঙ্কায় যাত্রীরা। সবার তো সাফার করতে হচ্ছে, ভাড়া কমলে অবশ্যই আমরা একটা অ্যাজ ইউজুয়াল ভাবে চলতে পারলাম। গণপরিবহনে যেহেতু চড়তেই হবে, সেক্ষেত্রে নিজের সেফটিটা নিজেই নিতে হবে। এখনো সিদ্ধান্ত না হলেও ব্যবসা ধরতে এরই মধ্যে কয়েকটি পরিবহন আগের ভাড়ায় আগের নিয়মে যাত্রী পরিবহন শুরু করেছে। বেড়েছে স্বাস্থ্য ঝুঁকিও। এক তারিখে তো নিউজ পাই যে মনে করেন 2 সিট করে টানবো, বর্তমানে আমরা সব গাড়ি 2 সিট করে টানতেছে। সংক্রমণ ঠেকাতে শারীরিক দূরত্ব বজায় রাখা জরুরি, তা পরিবহন সংশ্লিষ্টরাও জানেন। তাই যাত্রীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার পাশাপাশি ব্যক্তি সচেতনতায় জোর দেওয়ার কথাও জানান তারা। কোনো ডিসিশন দেয় নাই, এটা যখন দেবে তখন থেকে আমরা ওইভাবে আগের মতন বিক্রি করবো। স্বাস্থ্য অধিদপ্তর বলতেছে স্বাস্থ্যবিধি মেনে চলতে, 3 ফুট দূরত্ব থাকতে। তখন তো দূরত্ব থাকার কোনো লাইন নাই, পাশাপাশি গায়ে বয়ে যেতে হবে। যেহেতু একসাথে 2জন লোক যাবে, তখন আমাদের পরিকল্পনা আরো কঠোর হতে হবে। অন্তত হ্যান্ড গ্লাভস, মাস্ক এগুলো অবশ্যই তাদের থাকে এবং গাড়িতে তারা উঠতে দিব, নাহলে আমরা উঠতে দিব না। যখন করোনার ভয়ে মানুষ বেশি ভীত ছিল, তখনই প্রশাসনের কড়াকড়ি উপেক্ষা করে গণপরিবহনও চলেছে নিয়ম ভাঙার প্রতিযোগিতা। আর আজ নিউ নরমাল সময়ে সেই নিয়ম কতটা মানা হবে সে প্রশ্ন থেকেই যায়। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। সুযোগ সন্ধানী অনুপ্রবেশকারীদের দলে আশ্রয় দেওয়া যাবে না, অনুপ্রবেশকারীরাই দলের ভাবমূর্তি নষ্ট করে, এ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। অনুপ্রবেশকারীরাই দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, তাই আমি সবাইকে সতর্ক করে দিয়ে বলবো, দলের কোনো স্তরে কোনোভাবেই সুবিধাভোগী অনুপ্রবেশকারী অপকর্মকারীদের আশ্রয় প্রশ্রয় দিতে পারবেন না, দেয়া যাবে না। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলার প্রধান আসামি টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ সহ 3 জনের আবারও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ড শেষে বিকেল 3টার দিকে আদালতে হাজির করা হয় আসামিদের। এ সময় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আবারও রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত সংস্থা র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম। আদালতে নেওয়ার আগে কক্সবাজার সদর হাসপাতালে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। গত 24 আগস্ট হত্যা মামলার মূল 3 আসামি সহ 7 পুলিশ সদস্যের 4 দিনের রিমান্ডে পাঠায় আদালত। রোহিঙ্গা প্রসঙ্গ। কর্মহীন রোহিঙ্গাদের কাজে লাগানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি সংসদীয় স্থায়ী কমিটিও এমনই সুপারিশ দিয়েছে। এদিকে রোহিঙ্গাদের জন্ম নিয়ন্ত্রণে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এই সমস্যা আরও ঘনীভূত হবে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। আরাফাত সিদ্দিকের রিপোর্ট। 2017 সালের আগস্টে যে শিশু বাংলাদেশে ভূমিষ্ঠ হয়েছিল তার বয়স এখন 3 বছর। উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন বলছে, গত 3 বছরে বাংলাদেশে জন্ম নেওয়া রোহিঙ্গা শিশুর সংখ্যা 75,000-এরও বেশি। গড়ে প্রতি ঘন্টায় 3টি শিশুর জন্ম হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে। বিশেষজ্ঞরা বলছেন, রোহিঙ্গা নারীদের সচেতন করে তুলতে না পারলে এই সমস্যা বেড়েই চলবে। আমাদের উচিত হবে আমাদের এনজিও সংস্থার মাধ্যমে তাদের নারী সমাজকে, তাদের যে ধর্মান্ধতা আছে, তাদের যেসব সামাজিক পশ্চাৎপসরতা আছে, সেগুলো থেকে তাদেরকে বের করে এনে তাদেরকে একটা উন্নত নাগরিক হিসাবে গড়ে তোলা এবং ফার্টিলিটি রেটটা কিন্তু ওইভাবেই কমাতে হবে এবং সেটাই একমাত্র অ্যাকসেপ্টেবল ওয়ে। শুধু জন্মহারেই নয়, অপরাধ প্রবণতার দিক দিয়েও এগিয়ে আছে কর্মহীন রোহিঙ্গারা। মাদক, ইয়াবা চোরাচালান, মানব পাচারের মতো ঘটনায় রোহিঙ্গাদের জড়িয়ে পড়া ঠেকাতে রীতিমতো হিমশিম খাচ্ছে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী। এ পর্যন্ত গুরুতর এসব অপরাধে জড়িয়ে দেশের বিভিন্ন কারাগারে বন্দী আছেন 1273 জন রোহিঙ্গা। এই রোহিঙ্গারা যদি ধরেন বাংলাদেশে আমরা আশ্রয় না দিতাম, অথবা আমরা বলতাম যে মানে তোমরা অন্য কোথাও চলে যাও আমাদের উপর দিয়ে, যেটা ইউরোপে হয়েছে, তার ফলে কিন্তু এই পুরো এলাকা কিন্তু ডিস্টেবিলাইজড হয়ে যেত।
রোহিঙ্গাদের অপরাধ প্রবণতা ও জন্মহারে শঙ্কা প্রকাশ করে সম্প্রতি বেশ কিছু সুপারিশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এতে রোহিঙ্গাদের অলস বসিয়ে না রেখে উৎপাদনমুখী কাজে লাগানো, ক্যাম্পগুলোতে খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা রাখা, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার করার মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। আইডল ব্রেন ইজ এ ডেভিলস ড্যাম, একটা প্রবাদ আছে। এই লোকগুলি যখন 11 লক্ষ লোক যখন অফশোর থাকে, কাজ করে না, তাদের মাথার মধ্যে তো কুবুদ্ধি কিলবিল করে। কিন্তু তাদেরকে যদি এই 11 লক্ষ লোককে, যেগুলি আপনার কর্মক্ষম লোক, এগুলি যদি কাজে লাগানো যেত, সরকারি এবং এনজিওরা যদি সহায়তা করে ওদেরকে ব্যস্ত রাখে, তাহলে অপরাধটা ওখানে কম হবে। সে সঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, একসঙ্গে এত কর্মহীন মানুষের ব্যবস্থাপনা যে কোনো দেশের জন্যই কঠিন ও ব্যয়বহুল। তাই সমস্যা সমাধানের আগে অন্তত 5 লাখ রোহিঙ্গাকে বিভিন্ন দেশে আশ্রয় দেওয়ার যে সুপারিশ করেছে বাংলাদেশ, তার জন্য সব মহলকেই এখন সোচ্চার হতে হবে। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা। নিউজ আওয়ারে এ পর্যায়ে নিচ্ছে বাজেস্টিল বিরতি, এরপর আরো যা থাকছে। নাখালপাড়ায় স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা। চব্বিশ ঘন্টায় 47 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2211। লাইসেন্সের জন্য আবেদন করেনি 5000 হাসপাতাল। আগ্রহী স্বাস্থ্যকর্মীরা অংশ নেবেন চীনা ভ্যাকসিনের ট্রায়ালে। ওসি প্রদীপ সহ 3 জনের তৃতীয় দফায় 3 দিনের রিমান্ড। কর্মহীন রোহিঙ্গাদের কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ারে। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। স্ত্রী ফারজানা আক্তার সুমিকে হত্যা করে আত্মহত্যা করেছেন স্বামী হাসমত আলী। পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নাখালপাড়ার আশা এনজিওর এই অফিসে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন ফারজানা আক্তার সুমি। মাছ ব্যবসায়ী হাসমত আলীও থাকতেন তার সাথে, কিন্তু তাদের মধ্যে মতের অমিলের কথা জানতেন প্রতিবেশীরাও। বাপ মার সাথে 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 একটা কি মনোমালিন্য ছিল, ছেলে চেয়েছিল এটা মীমাংসা করার জন্য। একটু দ্বন্দ্ব ছিল জামাই বউর ভিতরে, মাঝে মধ্যে এই বহু জামাইকে সন্দেহ করতে, জামাই বউকে সন্দেহ করতে, এই জিনিসটা আর কি তাদের ভিতরে বেশি ছিল। বৃহস্পতিবার রাতেও হাসমত আলীর সাথে ঝগড়া হয় স্ত্রী সুমির। তখন এই ঝগড়া মেটানোর চেষ্টা করেছিলেন তাদের বড় ছেলে। আমার মা আলাদা থাকতে চায়, এ কারণে আমার আব্বু একটু সন্দেহ করতো। আগে আমাকে 2-3 বার ফালাই থুয়ে গেছে, তখন কালকে আমি এটা নিয়ে মিট করলাম, মানে বুঝাই দিলাম যদি তোমরা এরকম করো তাহলে আমরা থাকতে পারবো না। এটা বললা তখন দুজন রাজি হচ্ছে। রাজি হওয়ার পরে আমার আব্বু বলছে রিফাত তুই একটু বাইরে যা, আর তোর আম্মুর কথা আছে। এটা বললা আমি একটু বাইরে গেলাম। 20 মিনিট পরে যাই দিই দরজা মতো সব আটকানো। শুক্রবার সকালে পুলিশ দরজা ভেঙে ঘরের দুজনের মৃতদেহ দেখতে পায়। সুমির মাথায় আঘাতের চিহ্ন ছিল, আর হাসমত আলীর মরদেহ ছিল ঝুলন্ত। প্রত্যক্ষ যে সাক্ষী তার ছেলে, সেই বলছে যে তার মা এবং বাবা একসাথে ঢুকছে এখানে, পরবর্তী পর্যায়ে দরজা বন্ধ পায়। এতে আমরা মনে করছি এটাই যে এই ছেলের মাকে প্রথম তার স্বামী শ্বাসরোধে হত্যা করেছে, হত্যা করার পরে তার স্বামী নিজে আত্মহত্যা করেছে। শুধুই কি আত্মহত্যা, না এই ঘটনার পেছনে অন্য কেউ আছে তা খতিয়ে দেখছে পুলিশ। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। আরিফ হোসেন, ATN নিউজ, ঢাকা। পর্বতারোহী, সাইক্লিস্ট ও দৌড়বিদ রেশমা নাহার রত্নার মর্মান্তিক মৃত্যুতে দায়ী গাড়ি চালকের দ্রুত বিচার ও সাইকেল লেনের দাবি নিয়ে 10 কিলোমিটারের ভার্চুয়াল দৌড় ও মানববন্ধন হয়েছে রাজধানীতে। সকাল 7টায় চন্ডিমা উদ্যান থেকে শুরু হয় 10 কিলোমিটারের ভার্চুয়াল রান ফর রত্না। সেখান থেকে সংসদ ভবন, মিরপুর রোড, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে শাহবাগে দৌড় শেষ হয়। এছাড়াও ফেসবুকে ব্যক্তি পর্যায়ে অনেক দৌড়বিদ নিজ নিজ এলাকা থেকে যোগ দেন এই প্রতিবাদী দৌড়ে।
শাহবাগে মানববন্ধন করেন দৌড়বিদ, সাইক্লিস্ট আর পর্বতারোহীরা। এই সময় তারা শহরে রেশমা নাহার রত্নার নামে আলাদা সাইকেল লেনের দাবি তোলেন। গত 5 আগস্ট হাতিরঝিলে দৌড় শেষে সাইক্লিং করে বাসায় ফেরার পথে চন্ডিবা উদ্যানের সামনে মাইক্রোবাসে চাপায় মারা যান রত্না। দৃষ্টান্তমূলক শাস্তি সেই ড্রাইভার, সেই গাড়ির মালিক যারা অতি সহজেই এরকম গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়, তারপর খুঁজে বার করে আমরা একটা ছবি দেই, কিন্তু তারপর আর কোনো সেটার ফলো আপ থাকে না। তো এবার যেন অন্তত সেটা হয়। দুর্ঘটনার নামে হত্যাকাণ্ড আর না ঘটে, পাশাপাশি একটি নিরাপদ সড়ক, যেই সড়ক দিয়ে প্রতিদিন কোটি কোটি মানুষ চলাচল করে, তারা নিরাপদে যেন বাড়ি ফিরতে পারে, তার বাবার কাছে ফিরে যাবে, তার মায়ের কাছে ফিরে যাবে। সেই নিরাপদ সড়কটুকু, এটা শুধু আজকে আমাদের একার দাবি না, এটা আজকে পুরো বাংলাদেশের দাবি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নির্মিত ডকুফিল্ম বায়োগ্রাফি অব নজরুলের ট্রেলার প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার রাতে অনলাইনে ফেরদৌস খান পরিচালিত ডকুফিল্মের ট্রেলারের উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ, জাতীয় অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম, নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্ত এবং কবি নাতনি খিলখিল কাজী ও অনিন্দিতা কাজী। প্রায় 1.5 ঘন্টার এই তথ্যচিত্রটি ইতোমধ্যে সেন্সর পেয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি হলে ঢাকা ও কলকাতায় প্রদর্শনী শুরু হবে। আজ 28 আগস্ট, নওগাঁর মান্দা উপজেলার পাকুড়িয়া গণহত্যা দিবস। গণহত্যার এত বছর পার হলেও শহীদদের স্মৃতি রক্ষায় নেই কোনো সরকারি পদক্ষেপ। এদিনে পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকারদের সহযোগিতায় গ্রামবাসীদের ধরে নিয়ে যায় পাকুড়িয়া ইউনাইটেড স্কুল মাঠে। কয়েক দফা গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করে 128 গ্রামবাসীকে। মাঠের পাশেই তাদের দেওয়া হয় গণকবর। হত্যাকাণ্ডের সময় ভাগ্যক্রমে বেঁচে যান 19 জন। স্বাধীনতা 48 বছর পার হলেও কোনো উন্নয়ন হয়নি গণকবরের। শহীদ পরিবারদের অনেকেই এখন ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করছেন। এ নিয়ে গণমাধ্যমে অনেকবার সংবাদ প্রকাশিত হলেও সরকারিভাবে কোনো স্বীকৃতি বা ভাতা দেওয়ার বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শিশুদের ঝগড়া থেকে মিথ্যা মামলা, কারাগারে মা, পালিয়ে বেড়াচ্ছেন বাবা, আতঙ্কে দিন কাটছে 4 শিশুর। আমাদের শরীয়তপুর প্রতিনিধি রকুনুজ্জামান পারভেজের তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। 4 সন্তান নিয়ে শরীয়তপুরের নড়িয়ার ধূপখাড়া গ্রামের বাড়িতে থাকেন নূরজাহান বেগম। স্বামী ইয়াসিন ছৈয়াল চট্টগ্রামে ফেরি করে কাপড় বিক্রি করেন। গত 3 আগস্ট নূরজাহানের 8-9 বছর বয়সী ছেলে মজনু ও মোজাম্মেলের সঙ্গে ঝগড়া হয় প্রতিবেশী সালাম ব্যাপারীর ছেলে আব্দুল আহাদের। এক পর্যায়ে মাথায় আঘাত পায় 7ম শ্রেণীতে পড়ুয়া আহাদ। ওই দিন সালাম ব্যাপারী লোকজন নিয়ে নূরজাহান ও তার ছেলে মেয়েদের মারধর করে। রাতে নূরজাহান বেগম নড়িয়া থানায় লিখিত অভিযোগও করেন। মারতে মারতে আদামরা বানায় লেছে, আমি টিকতে না পেরে হাতে ফিটকারি পটলা ছিল, এটা মেলা মাসি আছে, মাথা যা পুরা মাথা কেটে গেছিল। সুফলের আব্বু আমাদের বাসায় আয়সা, মানে আমার ছোট ভাইরা মারধর করছে অনেক, তারপর আম্মু ধরতে গেছে, আম্মুরও মারছে। 21 আগস্ট সালামের স্ত্রী শিউলি বেগম উল্টো একটি মামলা করেন। ফিটকিরির আঘাতে আহত হলেও মামলায় অভিযোগ করা হয় নূরজাহান আহাদকে মাথায় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে। অথচ এই মামলার বাদী ও সাক্ষী ঘটনার সময় উপস্থিতি ছিল না। ওখানে যে লোকজন যারা ছিল তারাই তো সবাই কে ছিল স্পেসিফিক বলেন? এখানে তো বাজার লোকজন আছিল, বুঝছেন না? আপনি জানলেন কেমনে? সে বটি দাও দিয়ে করেছে? ওইখানে এই লোকজন যারা আছিল ছিল তারাই বলছে। আমার যে একটা সাক্ষী দিছে, আমার তো জিজ্ঞাসা করবো কি হয়েছে আসল বিষয়, আমি কিছুই জানি না ভালো মন্দ, এইটা তো কোনো সাক্ষী হয় না। ওই রাতেই নূরজাহানকে গ্রেপ্তার করে নড়িয়া থানা পুলিশ। পরদিন তাকে জেলা কারাগারে পাঠানো হয়। সম্পূর্ণ মিথ্যাভাবে মামলাটা থানায় দায়ের করেছিল, পুলিশের সাথে পুলিশকে প্রভাবিত করে। পুলিশ সেই ওই বাদীপক্ষে প্রভাবিত হইয়া সম্পূর্ণ অন্যায়ভাবে আমার আসামিকে গ্রেপ্তার করেছে। তদন্ত করে যতটুকু জানতে পেরেছি এবং স্থানীয় সাক্ষী আমাদেরকে বলেছেন যে তারা এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, সেই মহিলা এই ঘটনার সাথে জড়িত ছিলেন না এবং ওই সময় উপস্থিত ছিলেন না। তদন্ত সাপেক্ষে এই মামলার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যেকটা ঘটনায় তো আমি যাই না, আমার সাব ইন্সপেক্টররা যাদেরকে দিই তারা যায় তদন্ত করে, তারা তদন্ত করে আমাকে যেভাবে বলে আমি সেই অনুযায়ী ব্যবস্থা নিই। ভাই, তো আমি ভিডিও এবং ছবি দেখছি। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় ভ্যাট 15% থেকে কমিয়ে 5% করা হয়েছে, যা আগে ছিল 15%। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকেই নতুন ভ্যাটের হার কার্যকর হবে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সংগঠন আইএসপিএবি জানিয়েছে, ভ্যাট 10% কমলেও ব্রডব্যান্ড ইন্টারনেটের মূল্য কমছে না। আইএসপিএবির তথ্য অনুযায়ী বর্তমানে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করছেন প্রায় 3.5 কোটি গ্রাহক। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। টানা বৃষ্টি, উজানের পাহাড়ি ঢল ও নদ নদীর পানি উপচে এবারের বন্যায় টাঙ্গাইলের 10 উপজেলার কৃষি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। অন্যদিকে পিরোজপুরের নদী ও খালের পানি কমলেও মাঠে থাকা পাকা আউশ ধানের ক্ষতির আশঙ্কায় দিন কাটছে চাষিদের। টাঙ্গাইল ও পিরোজপুর প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। বন্যায় দীর্ঘ সময় ধরে পানির নিচে তলিয়ে থাকায় টাঙ্গাইলের 10 উপজেলার বিস্তীর্ণ অঞ্চলের সব ধরনের ফসল নষ্ট হয়ে গেছে। অনেক ফসল সহ আবাদি জমি নদী ভাঙনেও বিলীন হয়েছে। নষ্ট হয়েছে ধান, পাট, তিল, আখ, লেবু, বেগুন, বীজতলা সহ বিভিন্ন সবজি বাগান। জেলার লক্ষাধিক কৃষক চরম হতাশায়। আমার তিল, পাট এর বন্যায় সর্বনাশ হয়ে গেছে। বন্যা ধান পাট আমরা কিছু কাটা হয়নি, সব ধুয়ে গেছে। আর গরিব মানুষ আবার টাচরে খাই, বাগের গাতরে খাই, কিছুই নাই। ভুট্টা বুনছিলাম 5 বিঘা, সব শেষ। ধান বুনছিলাম 5 বিঘা, তাও সব। অন্যদিকে কয়েকদিনের টানা বৃষ্টি ও নদীতে জোয়ারের পানিতে পিরোজপুরের 7 উপজেলায় প্লাবিত। পানি বাড়তে থাকায় পাকা আউশ ধান কাটতে পারেননি অনেক কৃষক। অতিরিক্ত পানির কারণে আমন ধানের চারা রোপণেও সমস্যায় পড়তে হয়েছে। সামনের দিনগুলো নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। বন্যার কারণে ধান দাইতে পারি না, ধান সব পানিতে দাবিয়ে গেছে জায়গায় জায়গায়। পরবর্তী ধানের জিয়ারি গুণে ধান কমই যাইবে, হারবার রোয়া ফাড়া ক্ষতি যেতেছে। বন্যার কারণে কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। ক্ষতি যেটা হয়েছে সেটা পুষিয়ে নেওয়ার জন্য আমাদের কৃষি বিভাগের তরফ থেকে সকল প্রকার সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে এবং আমরা এটা পুষিয়ে নিতে পারবো। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, 6টার নিউজ আওয়ারে আবারও সময় হলো 22 স্টিল বিরতি নেয়ার। এরপর আরো জানিয়ে ফিরব। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের পদত্যাগের ঘোষণা এবং মেসি থাকার ঘোষণা দিলে পদত্যাগ করবেন বার্সেলোনার সভাপতি। স্বাগত নিউজ আওয়ারে। এবারে দেশের বাইরের খবর। স্বাস্থ্যগত কারণে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তবে উত্তরসূরি নির্বাচন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর পদে থাকবেন তিনি। আজ এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। এ সময় আবে বলেন, অসুস্থতার কারণে সরকারি কর্মকাণ্ডে বিঘ্ন ঘটুক তা তিনি চান না। মেয়াদ পূর্ণ করতে না পারায় জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। বেশ কয়েক বছর ধরে পেটের পীড়ায় ভুগছেন 65 বছর বয়সী আবে। তবে সম্প্রতি রোগের মাত্রা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান আবে। 2007 সালেও রোগের কারণে মেয়াদ শেষের আগেই তিনি পদত্যাগ করেছিলেন। কিশোর বয়স থেকেই তিনি এই রোগের সঙ্গে লড়াই করে আসছেন। 8 বছর ধরে প্রধানমন্ত্রী পদে আসীন শিনজো আবে। জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় থাকা ক্ষমতায় আছেন শিনজো আবে। ক্ষমতায় এসে দেশের প্রতিরক্ষা বিভাগকে শক্তিশালী করেছেন শিনজো আবে। তবে সংবিধানের 9 অনুচ্ছেদ সংশোধন করতে পারেননি, যার ফলে আত্মরক্ষা ছাড়া অন্য কোনো কাজে প্রতিরক্ষা বাহিনীর নিয়োজিত হওয়ার সুযোগ নেই। জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের স্বপ্নকে ধ্বংস করে দেবেন তিনি। আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান পার্টির মনোনয়ন গ্রহণ করে একথা বললেন ট্রাম্প। রিপাবলিকান পার্টির ভার্চুয়াল সম্মেলনের শেষ দিনে হোয়াইট হাউস থেকে দেয়া ভাষণে ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের মহত্বকে ধ্বংস করে দিয়েছেন তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী বাইডেন। বলেন, তিনি নির্বাচিত হলে দাঙ্গাবাজদের রাজত্বে চলবে যুক্তরাষ্ট্র।
এ সময় আবারও 4 বছরের জন্য তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান ট্রাম্প। এমন এক সময় একথা বললেন ট্রাম্প যখন করোনা মহামারী পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়া, অর্থনৈতিক দুরবস্থা ও পুলিশের হাতে একের পর এক কৃষ্ণাঙ্গ হত্যা ও নির্যাতনের জন্য তার প্রশাসনকে দুষছেন সবাই। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের জনমত জরিপে তার থেকে এগিয়ে আছেন প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে ঝড়ে গাছ পড়ে 4 বছরের এক শিশু সহ 3 জনের মৃত্যু হয়েছে। প্রদেশটির রাজধানী মেলবোর্নের উপকণ্ঠে এই প্রাণহানির ঘটনা ঘটে। ঝড়ের কারণে 95,000 বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঝড়ে বাঁধ ভেঙে দূষিত পানি প্রবেশ করেছে লোকালয়ে। এতে করে লাইনে দূষিত পানি ঢুকে খাবার পানির সংকটে পড়ে প্রায় 2.5 লাখ পরিবার। জরুরি সাহায্য চেয়ে 2100টি ফোন কল আসে। করোনা ভাইরাস মহামারীর কারণে গত 2 মাস ধরে লকডাউনে আছে মেলবোর্ন। ভিক্টোরিয়া প্রদেশে করোনায় এই পর্যন্ত 500 মানুষের প্রাণহানি হয়েছে। খেলা খবর। লিওনেল মেসি বার্সেলোনায় থাকার ঘোষণা দিলে পদত্যাগ করবেন ক্লাবের সভাপতি জোসেফ মারিয়া বার্তামেও। এ নিয়ে খবর প্রকাশ করেছে স্প্যানিশ দৈনিক মার্কা। মেসি বার্সায় থাকলে পদত্যাগ না, মেসির মতো বিশ্বসেরা ফুটবলারকে বার্সা কিংবা বার্তামেও কেউই ছাড়তে চান না। লিওনেল মেসিকে বার্সেলোনা ছেড়ে নিজ শহর রোজারিওতে ফেরার আহ্বান জানিয়েছে আর্জেন্টিনার লাখ লাখ মেসি সমর্থক। মেসির ঘরে ফেরার দাবিতে দেশটির রোজারিও শহরে রাস্তায় নেমেছে লাখ লাখ মানুষ। তাদের দাবি, স্পেন ছেড়ে দেশের ফুটবলে খেলতে আসুক মেসি। তার শৈশবের ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজ আবারও ফিরবে ফুটবল জাদুকর লিওনেল মেসি, এমনই প্রত্যাশা আর্জেন্টাইনদের। 25 আগস্ট হঠাৎই বার্সা ছাড়ার জন্য নিজের ইচ্ছার কথা প্রকাশ করেন। এরপরই আলোচনা শুরু হয় মেসিকে নিয়ে। বিশ্বসেরা এই ফুটবলার সত্যি কি বার্সা ছাড়ছেন, ছেড়ে কোথায় যাচ্ছেন, এমন গুঞ্জনে মুখর বিশ্বের গণমাধ্যমগুলো। সময় সেরা এ তারকা ফুটবলারকে দলে নিতে প্রতিযোগিতায় নেমেছে ম্যান সিটি, পিএসজি, ম্যানুয়ের মতো বড় বড় ক্লাব। এসব ছেড়ে মেসি ঘরে ফিরুক, এমনটাই চান আর্জেন্টিনার মানুষ। দর্শক, শেষ করব নিউজে, তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো। 24 ঘন্টায় 47 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2211। লাইসেন্সের জন্য আবেদন করেনি 5000 হাসপাতাল। আগ্রহী স্বাস্থ্যকর্মীরা অংশ নেবেন চীনা ভ্যাকসিনের ট্রায়ালে। ওসি প্রদীপ সহ 3 জনের তৃতীয় দফায় 3 দিনের রিমান্ড। কর্মহীন রোহিঙ্গাদের কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। নাখালপাড়ায় স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের পদত্যাগের ঘোষণা। এবং মেসি থাকার ঘোষণা দিলে পদত্যাগ করবেন বার্সেলোনার সভাপতি। এই ছিল নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজে ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START SPACE AN, পাঠাবেন 5959 এই নম্বরে। ধন্যবাদ।